এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার তারেক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার তারেক হোসেন, প্রথমে চ্যানেল 24 স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24 কে ধন্যবাদ। জি, প্রায় 2 মাসের মধ্যে দেশে করোনা ভাইরাসের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড হয়েছে আজকে। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। গত 2 মাসের মধ্যে 19, 20, 21 এই কোটাতেই কিন্তু ছিল। তো এরকম প্রেক্ষাপটে আপনার বক্তব্য জানতে চাই, হঠাৎ করে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গেল কেন? ধন্যবাদ। এটা আসলে মানে আপনি যদি খেয়াল করবেন সারা বিশ্বেই এখন এই সারফেস ভাইরাসটা আবার সারফেস হচ্ছে, ভাইরাসটা ফিরে আসছে। কেউ কেউ বলছে সেকেন্ড ওয়েভ ফিরে এসেছে। ইউরোপের অনেকগুলি দেশে ডেথ রেট বাড়ছে, ইনফেকশন বাড়ছে। এইটারই ধারা হিসাবে আমাদের দেশেও আমরা অনেকদিন ধরেই এটা পাবলিক হেলথ এক্সপার্টরা বলছেন যে আমাদের এখানে সেকেন্ড ওয়েভ শুরু হবে, আমাদের উইন্টার টাইম আসছে। আমাদের এমনকি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একই কথা বলেছেন, সতর্ক করেছেন, প্রশাসনকে সতর্ক করেছেন, মিনিস্ট্রি অফ হেলথকে সতর্ক করেছেন। তা এইটাই আমার কাছে খুব একটা কি মনে হয়নি যে এটা একটা মানে যদি বলি সিলভার লাইনিং, এই যে আমরা অনেক সময় যে ব্যাকফুটে চলে যাই যখন আমরা মনে করি যে আমাদের একটু পরিস্থিতি ভালো হয়ে উঠছে। তা আমাদের মনে কিছুটা সেটা একটা প্রবলেম এখানে দেখা দিয়েছিল, আমরা কিছুটা ঢিলে ঢালা হয়ে গেছিলাম, যার ফলে আমাদের উপর আবার করোনা ভাইরাস চেপে ধরেছে। তাই এই সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই যে অনেক বহুবিধ কারণগুলির আমি যেটা বললাম যে উইন্টার টাইম, সারা বিশ্বে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এবং আমার জানি মনে হচ্ছে সেকেন্ড ওয়েভ মানে ইট হ্যাজ স্টার্টেড, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু আমাদের যে নিউ নরমালসিতে যাওয়ার কথা সেটা দিয়ে কতটুকু গিয়েছি, যে মাস্ক ব্যবহার আমরা সবসময় করা উচিত, সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর আমাদের ধরেন রুমের মধ্যে ভেন্টিলেশন রাখা, প্রপার ভেন্টিলেশন, এগুলা আসলে আমরা কিছুটা অ্যাওয়ারনেস দূরে পড়ে গেছি। হ্যাঁ, এবং আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দেখেন যারা আমাদের পেশেন্ট হসপিটালে, তার চেয়ে কিন্তু বেশি পেশেন্ট আছে বাসায়, কারণ যার ফলে তাদেরকে যখন হসপিটালের সংখ্যা বেড়ে যায় আমাদের পেশেন্ট তখন আমাদের যারা আনফরচুনেটলি মারা যায় তখন সেই ডাটাগুলি পাই। তাই এখন এটাকে কি করার জন্য আরেকটা জিনিস আছে কি দেখেন, ডেথ যেটা মৃত্যু কিন্তু একদিন হয়, এটা এই ইন্ডিকেটর ল্যাগিং ইন্ডিকেটর। এটা হলো যে একটা লোক সিক হবে, অসুস্থ ফিল করবে, সিক হবে, তারপর মারা যাবে। ইট টেকস ফিউ ডেজ অর সামটাইমস উইকস। সেটা হয়তো এখন ফিরে আসতেছে। আমি এই জন্য ডেথ রেট আজকে 39, ইট ইজ ভেরি আনফরচুনেট। আমাদের এখন মানে ইট ইজ টাইম টু টেক অ্যাকশন। আমাদের এখন যতগুলি আমরা তো লেসন লার্ন করলাম অনেকদিন ধরে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করছি। আমাদের ট্রিটমেন্ট কি স্ট্রিমলাইন করতে পেরেছি, আমাদের ডাক্তাররা মোর এক্সপিরিয়েন্স, আমাদের পাবলিক মোর এক্সপিরিয়েন্স, বাট আমাদের এখন রুমস আছে ফর ইমপ্রুভমেন্ট। সুতরাং সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। জি, ডাক্তার তারেক হোসেন, আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছিলাম, এবং আপনি বলছিলেন কিছুটা যে সারা বিশ্বে কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণের দ্রুত বিস্তার হচ্ছে। কেন এরকম দ্রুত বিস্তার হচ্ছে অল্প করে জানাবেন। পাশাপাশি এই মুহূর্তে কোন নিয়মকানুনগুলোকে আমাদের কঠোরভাবে মানতে হবে এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে বাধ্য করা হবে কঠোরভাবে মানার জন্য? আচ্ছা, ধন্যবাদ। যে আমরা ওই আসলে কি আমরা অনেক সময় বলি যে আমাদের বাংলাদেশে আমরা এটা মানছি না, ওটা মানছি না। ওই ইউরোপের দিকে তাকান, হিউম্যান বিহেভিয়ার আসলে সব জায়গায় একই রকম বিহেভিয়ার করে। একসময় জার্মানিতে মিছিল হলো মাস্ক পরবে না, কারণ এটা তার পার্সোনাল রাইট, হিউম্যান রাইট, সে পরবে কি পরবে না হি অ্যান্ড শি উইল ডিসাইড। তাহলে ওখানেও মাস্ক পরতে চাচ্ছে না। এই আর আমেরিকার কিছু অঙ্গরাজ্যে তো আমার কিছু দেখলাম গভর্নররা তার পার্সোনাল ইস্যু কি করে দিছে, কিছু আছে পক্ষে, আবার কেউ বিপক্ষে যে মাস্ক পরার দরকার নেই। এই যে প্যান্ডামিকের কিন্তু কিছু ট্রেন্ড আছে। প্যান্ডামিকের ফার্স্ট ওয়েভটা আসার পর আমরা দেখি আস্তে আস্তে কার্ভটা নিচের দিকে চলে যায়, 5% ইনফেকশনে চলে যায় বা বিলো 10%, তারপর থেকে আবার রাইজ করতে থাকে। এটা একটা ধারা, এটা একটা প্যাটার্ন। সেই প্যাটার্ন এবং সাথে সাথে আমাদের সতর্কতা, গভর্নমেন্ট লেভেলের সতর্কতা, আমাদের সিটিজেন হিসাবে আমাদের রেসপন্সিবিলিটি, এবং আমাদের কমিউনিটি লেভেলের সতর্কতা। আমাদের যেটা আমার কাছে যেটা মনে হয়, আমাদের কি করতে হবে জানেন, মাস্ক, ভ্যাকসিন তো আসবে, আজকে হোক কালকেও ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন কি 100% প্রোটেকশন দিতে পারবে? মাস্ক কিন্তু অল্টারনেটিভ অফ ভ্যাকসিন। শুধু মাস্ক আমাদের পড়তেই হবে। মাস্ক সেটা ঘরের বাইরে পা রাখলেই মাস্ক। তো মাস্ক যত প্রোটেকশন দেবে, হাইয়েস্ট প্রোটেকশন। সাথে সাথে আমাদেরকে কিছু জিনিস
ফলো করতে হবে, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা ফলো করতে হবে। আমি আগে বলছিলাম আমাদের বাসায় রুমের ভেন্টিলেশন ক্লিয়ার রাখতে হবে, আমাদের হ্যান্ড ক্লিনিং হ্যান্ড করতে হবে। এই ব্যাপারে অনেক পদক্ষেপ আমি দেখলাম যে মোবাইল কোড বসা হয়েছে, আমি কিন্তু এটা পক্ষী। হ্যাঁ, এটা এটা অনেক সময় আমাদেরকে একটু পেনাল্টি, তারপরে একটু প্রেশার দিলে আমরা করি। আপনার মনে আছে আমরা যখন ওভার ব্রিজ বানাচ্ছিলাম, সবাই রাস্তা বাড়াচ্ছিল, কেউ উপর দিয়ে যেতে চায় না, কষ্ট হয় সিঁড়ি দিয়ে। পরে যখন এই মোবাইল কোর্টের মধ্যে বসানো হলো, 500 টাকা 1000 টাকা চার্জ করলো, তখন কিন্তু ওভার ব্রিজের ইউজ বেড়ে গেল। তো টাইম টু টাইম আসলে পেনাল্টি দিতে হবে, এবং এটা দিস ইজ ফর গ্রেটার ইন্টারেস্ট, এটা পার্সোনাল। কারণ আমরা তো এই ডিজিজটা আমাদেরকে কিন্তু আরো এক করে ফেলছে, যে আমার কাজ অ্যাকশনের জন্য আমার পরিবার এফেক্টেড হবে, আমার পরিবার এফেক্টেড হলে আমার নেইবারহুড এফেক্টেড হবে। সুতরাং এখানে কিন্তু সবাই মিলে ভালো থাকতে হবে, আমি একাই ভালো থাকতে পারবো না। এই অবস্থায় আমার মনে হয় যে গভর্নমেন্টের এই উদ্যোগটাকে আমি সমর্থন করি। আর যেগুলো ছিল যে একটা জিনিস, যে আমাদের প্রোপাগান্ডাটা চলাই যেত। জি, স্বাস্থ্যবিধি মানার বাইরে আমরা যদি ভ্যাকসিনের ব্যাপারটিতে আসি, অক্সফোর্ড এক্সট্রাজেনেকার পর করোনার চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র কোম্পানি মডার্নার ভ্যাকসিন, এবং মানব শরীরে 95% কার্যকারিতার প্রমাণ মিলেছে বলে তারা দাবি করছে। তো সম্ভাবনার ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার কাছে? এটা সাংঘাতিক, এটা ব্রিলিয়ান্ট নিউজ। 90% ইফেক্টিভ একটা ভ্যাকসিন। এটা আপনার মনে আছে গত সপ্তাহের আগের সপ্তাহে এফডিএ বললো যদি 50 থেকে 60% ইফেক্টিভ হয়, they will give the approval, FDA approval পাওয়া যাবে। সেখানে ফাইজার বললো যে এটা না ইফেক্টিভ, এটার মধ্যে কোনো অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় নাই, যেসব পেশেন্টের মধ্যে ট্রায়াল নেওয়া হয়েছে কোনো ইফেক্ট। এটা তো একটা ব্রিলিয়ান্ট নিউজ। দেখলাম যে এখন মডার্নার এই ভ্যাকসিনও তাই। এটা খুবই ভালো আমাদের জন্য, আমাদের যারা সারা দুনিয়ার জন্য এটা গুড নিউজ। এখন হলো যে আমার এই ব্যাপারে একটু এটা হচ্ছে যে ভ্যাকসিনটা তো চলে আসবে, মডার্না এই কিসের ফাইজারের ভ্যাকসিন চলে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে ভেরি আনফরচুনেট যে ফাইজারের 80% ভ্যাকসিন অলরেডি সোল্ড। এবং আমরা কিছুদিন ধরে দেখছি যে কিছু কিছু কান্ট্রিজে, যেমন আমি আপনাকে একটা ডাটা দিতে পারি, যেমন কানাডাতে per person 10 dose already purchase or book মাথা per person। ব্রিটেনে 5 ডোজ বুক করা হয়েছে, ইউএসএ 3 ডোজ। আর আমাদের আমি একটা অ্যানালাইসিস দেখলাম অক্সফামের মনে হয় যে আমাদের এভরি 9% 1 ডোজ। এই যে ভ্যাকসিনের অসমতা, এই যে এটাকে বলা হয় ভ্যাকসিন ন্যাশনালিজম। আমাদের WHO চিফ, গ্লোবাল চিফ, উনি বলেছেন আমরা যদি ভ্যাকসিন ন্যাশনালিজমের দিকে আগাই, সেটা হিউম্যানিটির জন্য ভালো হবে না। কারণ এটা ভ্যাকসিনটা একটা পাবলিক গুড, এটা সবার রাইট আছে। সুতরাং আমাদের এই ব্যাপারে আমার যেটা সাজেশন থাকবে, আমরা দেশের জনগণ আমাদের মতো দেশগুলিতে অ্যাডভোকেসি চলাই যেতে পারে হাইয়েস্ট লেভেলে। কারণ দেখেন কানাডাতে 10 ডোজ বুক করা হয়েছে পার পার্সন, এটা আননেসেসারি, ম্যাক্সিমাম 2 ডোজ লাগবে। এই জিনিসগুলিকে একটা মিনিমাইজ করতে হবে। গুড নিউজ হলো যে ইন্টারন্যাশনাল এজেন্সি, WHO আছে, ইউনিসেফ আছে, যারা অ্যাডভোকেসি করে, যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তাদের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের এনশিওর করতে হবে যে আমরা জানি আমাদের 16 কোটি মানুষ একসাথে ভ্যাকসিন পাবে না, আমাদের প্রায়োরিটি আছে, আমাদের ফ্রন্ট লাইন ওয়ার্কার আগে পাবে, ডাক্তাররা হয়তো আগে পাবে, তারপর 65 এর উপরে যাদের বয়স, তারা উইথ কোমরবিডিটি, তারা হলো আমাদের প্রায়োরিটি, আর আমাদের চিলড্রেন। তো আমরা স্টেপ বাই স্টেপ যাবো, ফেজ বাই ফেজ, কিন্তু আমরা এনশিওর করতে হবে কন্টিনিউয়াস ভ্যাকসিন সাপ্লাই। জি, ডাক্তার তারেক হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।